যখন তোমার পকেট খালি ঘুরে এসো বকখালি। এই কথাটা কি আদৌ ঠিক নাকি জাস্ট একটা কথার কথা? সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। মাসের শেষ, পকেটে টান পড়েছে, দু একদিনের জন্য একটু ঘুরে না আসলে আর হচ্ছে না বলুন, কিন্তু বাজেট একটু টাইট, তাহলে এই ভিডিও আপনার প্রবলেম সলভ করবেই। একদম কম খরচে, অথচ ভালো লাগার জিনিসগুলোকে কম্প্রোমাইজ না করে আপনার ভালো লাগার মানুষের সাথে এক রাত 2 দিন সুন্দর করে নিরিবিলিতে ভিড়ের থেকে একটু ভিড়কে এড়িয়ে কীভাবে বকখালি এবং তার পারিপার্শ্বিক কিছু জায়গা সুন্দর করে ঘুরে আসা যায়, সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। দিনটা ছিল জুলাই মাসের 12 তারিখ, রোববার। 80% বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও ব্যাগের মধ্যে ছাতা পরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা 6:45 নাগাদ শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছিলাম। তখনই অলরেডি দেখি ট্রেন এসে দাঁড়িয়ে আছে। 7:14 একটু আগেই আসার চেষ্টা করবেন, তাহলে আপনারা বসে যেতে পারবেন, কারণ এই ট্রেনটা একটু আগেই দিয়ে দেয়, তাই অনেকেই আগে থেকে এসে ট্রেনে বসে থাকে, যার ফলে সিট আপনার পাওয়া মুশকিল হয়ে যেতে পারে। আর বালিগঞ্জ স্টেশনের পর থেকে তো আর সিট পাওয়াই যায় না, অলরেডি ট্রেনটি ভরে যায়। তো সেটাই মাথায় রাখবেন, একটু আগে আসার চেষ্টা করবেন। জানলার বাইরে প্রকৃতির সুন্দর শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। 3 ঘন্টা যে দেখতে দেখতে কখন কেটে যাবে তা আপনি বুঝতেই পারবেন না। এখানে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা এই নামখানা লোকাল ট্রেনটি যদি হোয়ার ইজ মাই ট্রেনে সার্চ করে দেখেন, নামখানা লোকাল দেখতে পাবেন না, ওটা আসবে লক্ষ্মীকান্তপুর দিয়ে আপনাকে সার্চ করতে হবে। আসলে ট্রেনটি লক্ষ্মীকান্তপুরে গিয়ে 15-20 মিনিট মতো দাঁড়িয়ে থাকে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি লক্ষ্মীকান্তপুর। ট্রেনটি এখানে কিছুক্ষণ দাঁড়াবে। এই দাঁড়ানোর কারণটা আপনাদেরকে বলে দিই। আসলে লক্ষ্মীকান্তপুরের পর থেকে আর ডাবল লাইন নেই, তারপরে সব সিঙ্গেল লাইন। তো সেই কারণেই যেই ট্রেনটি নামখানা থেকে আসছে সেটি যতক্ষণ না পর্যন্ত লক্ষ্মীকান্তপুরে এসে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইদিকে ট্রেনটি দাঁড়িয়ে থাকে। তো সেটি মোটামুটি আসতে 10-15 মিনিট মতো সময় লাগে। লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর 40-45 মিনিট মতো সময় লাগবে নামখানা পৌঁছাতে। একদম রাইট টাইমে আমরা নামখানা পৌঁছে গেছি। বাঘের ছবি আঁকা বিল্ডিংটার পাশ দিয়ে লোকেরা যেরমভাবে বেরোচ্ছে সেরমভাবেই বাইরে বেরিয়ে আসুন। বাইরে প্রচুর সংখ্যক টোটো আপনাকে বরণ করে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। তাদের মধ্যেই কারোর সাথে দরদাম করে কথা বলে নিতে পারেন। আমরা একটা টোটো পেয়ে গেছিলাম জনপ্রতি 50 টাকার বিনিময়ে। টোটো বলে ভাববেন না যে যেতে অনেক সময় লাগবে। এই টোটোগুলো হাই স্পিড টোটো, অটোর মতনই বা অটোর থেকে কম সময়েও আপনি পৌঁছে যেতে পারেন। আমাদের মোটামুটি সময় লেগেছিল 25 থেকে 30 মিনিটের মতো। টোটোটার স্পিডটা যে কতটা সেটা আপনি এই ফুটেজগুলো দেখলেই বুঝতে পারবেন। আমরা এখন হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর দিয়ে ক্রস করছি, তাই টোটোটা ধরার আগে টোটোটা হাই স্পিড কিনা সেটা একবার কনফার্ম করে নেবেন, তাতে আপনার সময় অনেকটা বেঁচে যাবে। তো ফাইনালি আমরা বকখালি পৌঁছে গেছি। ঘড়িতে 11:20 মতন বাজে। আমরা বকখালিতে কোনো হোটেল বুক করে আসিনি, কারণ বকখালিতে টুরিস্টের তুলনায় হোটেলের সংখ্যা অনেক বেশি, তাই হোটেল বুক করার কোনো দরকার নেই। আমরা যে হোটেলটাতে ছিলাম তার নাম হচ্ছে ইন্দু আবাসন হোমস্টে। এটি আমন্ত্রণ হোটেলের ঠিক পেছনের গলিতে সোজা গেলে ডান হাতে পড়ে। হোটেলটা একদম নতুন হোটেল। হোটেলের টাইলস, রং এগুলো দেখে পরিষ্কার বোঝা যায় যে একদম নতুন, ঝকঝকে পরিষ্কার কালার এবং
টাইলস সবই খুব পরিষ্কার। আমরা ফার্স্ট ফ্লোরে একটা এসি রুম নিয়েছিলাম। রুমের ভাড়া পড়েছিল মাত্র 800 টাকা। এসি ফুললি ওয়ার্কিং এবং মাথার কাছে চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে। 6x7 বড় বেড, যাতে অনায়াসে 3জন মানুষ শুয়ে পড়তে পারবে। ওনারা এসিটা আগে থেকেই চালিয়ে দিয়েছিলেন, তাই বাইরে থেকে এতটা জার্নি করে আসার পর রুমে ঢুকতেই মনটা জুড়িয়ে গেছিল। শীতকাল ছাড়া বাকি যে কোনো সময় এলে এসি রুম নেওয়ারই চেষ্টা করবেন, তাহলে একটা দিন থাকলেও একটু শান্তিতে থাকতে পারবেন। রুমের সাথে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ বাথরুম। বাথরুমে রয়েছে ইন্ডিয়ান কাম ওয়েস্টার্ন টয়লেট, রয়েছে শাওয়ার, বেসিন, ওয়ার্কিং ট্যাপস, সব ঠিকঠাক কাজ করছিল, হ্যাঙ্গার জামা কাপড় রাখানোর, এবং বাথরুমের সাইজ যথেষ্ট বড়, ঠিকঠাক সাইজ। বেডের ঠিক পাশেই একটা ছোট টেবিল রাখা আছে, আর রয়েছে একটা চেয়ার, আর তার উপরে রয়েছে একটা আয়না। চার্জিং পয়েন্ট সব ঠিকঠাক আমরা চেক করে দেখে নিয়েছি, আর পাশে এসির অন অফ বাটনও রয়েছে। এসির কারণে রুম খুব ঠান্ডা থাকার জন্য ওনারা একটা মোটা ব্ল্যাঙ্কেট বেডের উপর দিয়ে রেখেছিল, যেটি রাতে খুব কাজে লেগেছিল। তার উপর হাই স্পিড ফ্যান তো চলছিলই। দরজার পেছনে রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার। স্ক্রিনে হোটেলের ভিজিটিং কার্ডের একটি ছবি দেওয়া রইল, তাতে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করলে ফোন ধরে। আমাদের রুম নাম্বার ছিল 115, 113 ও 115। এই রুম দুটি হচ্ছে ফার্স্ট ফ্লোরের একদম পাশাপাশি দুটি এসি রুম। এই হোটেলে নন এসি রুমও পেয়ে যাবেন 300 টাকা থেকে শুরু। আমার মতে 1 রাত 2 দিনের এই বাজেট ট্যুরে এই হোটেল যথেষ্ট। অবশেষে রুম থেকে বেরিয়ে রাস্তায় অমর সঙ্গীর গান শুনতে শুনতে বকখালির বিচের দিকে পা বাড়ালাম। এটি একটি পার্কিং এরিয়া। যারা গাড়ি নিয়ে আসবেন, যেসব হোটেলে পার্কিংয়ের জায়গা নেই, তারা এখানে পার্ক করতে পারবেন। এই জায়গাটি বকখালি বিচে যাওয়ার ঠিক আগে পড়ে। এই গাড়িগুলোর পেছনে একটি পিকনিক স্পট আছে, আর একটি জলের জায়গাও রয়েছে, আর বাইক পার্কিংয়েরও সুবিধা আছে। 8 কিলোমিটার দৈর্ঘ্য এই প্রকাণ্ড সাদাবালির বীচ পশ্চিমবাংলার শুধুমাত্র বকখালিতেই অবস্থিত। প্রকাণ্ড এই বিচে রয়েছে প্রচুর স্টল ও দোকানপাট, যার বেশিরভাগটাই সন্ধ্যাবেলাতেই খোলে। সামনের এই ছোট্ট জলাশয়টা পার করেই আপনাকে আসল সমুদ্রে পৌঁছাতে হবে। জোয়ারের সময় জলটা এখানে আসে, ভাটার পরে আর যেতে পারে না, জলটা আটকে থাকে, মাঝখানের জায়গাটা উঁচু বলে। দোকানপাটগুলো পেছনে ফেলে ছোট্ট জলাশয়টা পার করে আমরা আসল মেন বিচে চলে এসেছি। সেই দূরে ছোট ছোট যে মানুষ দেখা যাচ্ছে, সেখানেই আছে সমুদ্র। যার হাতছানিতেই মানুষ এত দূর ছুটে এসেছে, তারই এক ঝলক পাওয়ার জন্যে। হয়তো এই ষাঁড়ের ফ্যামিলিটাও উইকেন্ডে বিচ ট্যুর করতে এসেছিল। অবশেষে সমুদ্রের ঢেউয়ে পা ভেজাতে সফল হয়েছি। দূরে দাঁড়িয়ে জলের মধ্যে ছোট বড় সবাইকে আনন্দ করতে দেখাটাও একটা অন্যরকম ভালো লাগা, আর সেই ভালো লাগার গল্পই আপনাদের সামনে তুলে ধরছি। কেউ কেউ বানাচ্ছে বালি দিয়ে ঘর, যার স্থায়িত্ব ক্ষণিকের। কেউ কেউ আবার খেলছে ফুটবল। ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026-এর প্রভাব বকখালির বিচেও দেখা গেল। ছেলেটির অসম্ভব সুন্দর বলের স্কিল দেখে মুগ্ধ হলাম, আর এটাও বুঝলাম এরকম অনেক প্রতিভাই পরিস্থিতির কাছে হার মেনে যায়। কেউ আবার বালিতে কিছু অক্ষরের সমন্বয়ে কোনো সংকেত দিতে চাইছে, আর এই কেউটা হলো স্বয়ং আমি। বিচে আর কিছুটা সময় কাটিয়ে রুমে ফিরে এসে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে বেরিয়েছিলাম। বিচে যাওয়ার রাস্তার দুধার দিয়ে আপনারা প্রচুর খাবার হোটেল পেয়ে যাবেন, যেখানে বিভিন্ন ধরনের খাবার অ্যাভেলেবেল। তারই মধ্যে একটি হোটেলের খাওয়ার মেনু এবং তার দাম দিয়ে দিলাম, আপনাদের পছন্দ মতন খাবার খেয়ে নেবেন। এখন দেখছেন আপনারা বকখালির সন্ধ্যের মুহূর্ত। সারাদিনের জার্নি ও ক্লান্তির পরে একটা লম্বা ঘুম দিয়ে কিছুটা এনার্জি সঞ্চয় করে বকখালির সন্ধ্যের শোভা দেখতে চলে এসেছি।
বিচ মার্কেটের দুই ধার দিয়ে সারিবদ্ধভাবে রয়েছে প্রচুর দোকানপাট। ঘর সাজানোর জিনিসপত্র থেকে বাচ্চাদের খেলনা, এটা সেটা সবই পেয়ে যাবেন এখানে। বাচ্চাদের এন্টারটেনমেন্টের ব্যবস্থাও রয়েছে। যদি সঙ্গে বাচ্চা থাকে তাহলে তাকেও এরকম একটু আনন্দ উপহার দিতেই পারেন, মাত্র 100 টাকার বিনিময়ে। যে দোকানগুলোই দিনের বেলা ফাঁকা দাঁড়িয়ে ছিল সেগুলোই আবার রাত্রেবেলা সুন্দরভাবে সেজে উঠেছে। রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার, ফুচকা, ভেলপুরি, পাপড়ি চাট, বয়েলড কর্ন থেকে শুরু করে আরও কত কি। এই দোকানগুলোর একটা বিশেষত্ব হলো এক একটা শাড়িতেই আপনি যে কোনো একটা ক্যাটাগরির দোকান পাবেন। মানে একটা শাড়িতে ধরুন পাপড়ি চাট, আর একটাতে ফুচকা, কোনোটাতে শুধু কর্ন, কোনোটাতে শুধু মাছ বা সি ফুডসের দোকান, এরকমভাবে। বিচে বসে রাতের সমুদ্র উপভোগ করার জন্য রয়েছে চেয়ারের সুব্যবস্থা। ঘন্টা প্রতি 10 থেকে 20 টাকার বিনিময়ে পার হেড। চেয়ারে বসে এরকম দৃশ্য দেখতে দেখতে সমুদ্রের অবিরাম হাওয়া আর ঢেউয়ের গর্জন শুনতে শুনতে কখন যে আপনার 1 ঘন্টা কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। এটাই হচ্ছে বকখালির ইউএসপি, যেখানে আপনি বিচটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন রাতের বেলাতেও। কারণ দীঘাতে আপনার বিচের পাশে অনেক বোল্ডার থাকার জন্য রাত্রেবেলা ঠিকভাবে নামতে দেয় না, কিন্তু বকখালিতে এরকম কোনো সমস্যা নেই। আপনি অনায়াসে ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে বিভিন্ন রকম খাবার উপভোগ করতে করতে আপনার একটা সুন্দর সন্ধ্যা প্রিয় মানুষের সাথে কাটিয়ে নিতে পারবেন। খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে ডিনার সেরে 9:30 থেকে 10টার মধ্যে আমরা রুমে চলে এসেছিলাম। অনেক রাত অবধি চলেছিল গল্প আর আড্ডা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বিচে আসতে আসতে সময় লেগেছিল 8টা থেকে 8:30। এখন জোয়ার চলছে, তাই মাঝখানের ওই ছোট জলাশয়টা এখন অনেক বড় হয়ে গেছে। একটু বেলা হলেই জলটা নেমে যাবে। এই দোকানগুলো দেখে কি বলবে রাতে কত সুন্দর আলোয় সেজে ওঠে। সকালের এই নির্জন কোলাহল মুক্ত শান্ত বিচে এসে দাঁড়ানোর অনুভূতিটাই আলাদা। বিচ থেকে একটু বাঁ দিক ধরে এগিয়ে আসলে এই ওয়াচ টাওয়ারটি দেখতে পাবেন। দেখি ওয়াচ টাওয়ারের উপর থেকে কেমন লাগে। ওয়াচ টাওয়ারটার পেছনের দিকে কিছু ক্যাকটাস জাতীয় উদ্ভিদ চোখে পড়ল। ওয়াচ টাওয়ারের মাঝ বরাবর দু একটা প্রাণী বসে রেস্ট নিচ্ছিল। হয়তো ওয়াচ টাওয়ারে উঠতে উঠতে মাঝপথে এসে হাঁপিয়ে গিয়ে রেস্ট নিচ্ছে। ওয়াচ টাওয়ারের উপর উঠে এলে একদিকে ঝাউ বাবলার জঙ্গল, আর একদিকে বকখালির পুরো সি বিচটা সম্পূর্ণ দেখতে পাওয়া যায়। দেখুন একবার, এখান থেকে পরিষ্কার আপনি সি বিচটা পুরো কমপ্লিট দেখে নিতে পারবেন। সুবৃহৎ সাদাবালির বিচ এই বকখালিতেই আছে। এইরকম মনোরম এক সকালে সমুদ্রের পাড়ে 1 কাপ চা নিয়ে না বসলে ঠিক হচ্ছিলই না। সাথে ছিল ডিম টোস্ট, কারোর আবার আবদারে আনা হয়েছিল ম্যাগি। এইভাবেই সমুদ্র দেখতে দেখতে সকালের ব্রেকফাস্টটা সেরে একটা সুন্দর সকাল কাটিয়ে হোটেলের রুমে ফিরে এসেছিলাম। এখন আমাদের স্নান সেরে ব্যাগ গুছিয়ে হোটেলের রুম ছেড়ে বেরোনোর পালা। তবে যাত্রা এখানেই শেষ হচ্ছে না বন্ধুরা। থাকছে আজকের সারাদিনের সুন্দর সুন্দর সাইট সিন ঘুরে দেখানোর গল্প, তার খুঁটিনাটি ইনফরমেশন এবং তার খরচা। সঙ্গে থাকবেন বন্ধুরা। হোটেল থেকে বেরিয়ে একটা টোটোওয়ালা বন্ধুর সাথে কথা বলে ঠিক করে নিয়েছিলাম
300 টাকার বিনিময়ে আমাদেরকে সাইট সিন ঘোরানোর জন্য রাজি হয়েছিল। স্ক্রিনে আমি ওনাদের একটা রেট চার্ট দিয়ে রাখলাম, দেখলে সুবিধা হবে। আর একটা টিপস দিয়ে রাখি, এই রেটগুলো কিন্তু নেগোশিয়েবল, একটু দরদাম করতে পারলে 500টা হয়ে যাবে, হতে পারে 300, 300টা হতে পারে 200, এরকম। টোটোয় চড়ে গ্রাম্য পরিবেশ 2 চোখ দিয়ে উপভোগ করতে করতে আমরা চলেছি আমাদের প্রথম সাইট সিনের দিকে। এটা ফ্রেজারগঞ্জের খুব সুন্দর একটা মহাদেব মন্দির, যেটা ফ্রেজার সাহেবের বাড়ির পাশে অবস্থিত। এইটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাড়ির ভগ্নাবশেষ। আর তার পাশের যে ড্যামটা দেখতে পাচ্ছেন উঁচু মতো, বাঁধটা, এটা রিসেন্টলি তৈরি করা হয়েছে, যাতে বৃষ্টির জলে সে পুরোপুরি এই ফ্রেজার সাহেবের বাড়িটাকে, ভগ্নাবশেষটাকে একেবারে নিশ্চিহ্ন না করে দিতে পারে। বাঁধের ওপরের ভিউ অসাধারণ, এই যেন চোখের শান্তি। এই সময়টা একদম মোক্ষম সময় বকখালি আসার জন্য। এক ফোঁটা রোদ নেই, মেঘলা আকাশ, সুন্দর সামুদ্রিক ঝোড়ো হাওয়া, সুবিস্তীর্ণ এলাকায় যেদিকেই দু চোখ যায় সেদিকেই খালি সমুদ্রের ঢেউ। এই সব কিছুই আপনার মন ভালো করার জন্য যথেষ্ট। এখান থেকে আপনার এক ফোঁটা যেতে মন চাইবে না। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে ছবি তোলার পর্ব শেষ করে আমরা রওনা দিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এই জায়গাটির নাম ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর। চারিদিকে ম্যানগ্রোভের জঙ্গল চোখে পড়ছে। ওইটি হলো আমাদের টোটো। চলুন আপনাদেরকে আমাদের টোটোওয়ালার সাথে আলাপ করিয়ে দিই। দাদা, আপনার নামটা বলুন। আমার নাম শেখ আব্বাস। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলুন। 8391942321। ধন্যবাদ। আব্বাস ভাই খুবই ভালো, উনি খুব সময় নিয়ে আমাদেরকে ঘুরিয়েছে, একদমই কোনো তাড়া দেননি। আপনাদেরও লাগলে ওনাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন, ফোন নাম্বার দেওয়া রয়েছে। আশেপাশে বিভিন্ন প্রজাতির কাঁকড়া চোখে পড়ছিল, কোনোটা লাল, কোনোটা হলুদ, কোনোটা নীল। একটি হলুদ দাঁড়ালে কাঁকড়া চোখে পড়ল, যার দাঁড়াটা হলুদ একটাই আর বডিটা নীলচে রঙের। কি অদ্ভুত এই প্রকৃতির সৃষ্টি। ভাটার কারণে কিছু প্রজাতির মাছও চোখে পড়ল কাদার মধ্যে। নাম জানা থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। এটি ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর। মাছ ধরার ট্রলার, নৌকা, এগুলো সব এইখানে এসেই থামে এবং এখান থেকে মাছ সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যায়। এই যে সামনে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, এগুলোতে করে আপনি জম্বুদ্বীপ ঘুরে আসতে পারবেন। জম্বুদ্বীপ মোটামুটি পার হেড 150 টাকা করে নেয়, আর ঘন্টা 2 মতন সময় ওটা লাগে ঘুরিয়ে নিয়ে আসে। সুন্দরবন ঘুরতে গেলে যেরকম নদীর 2 সাইড দিয়ে ম্যানগ্রোভের জঙ্গল চোখে পড়ে, এখানেও ঠিক সেরকমই দেখতে লাগছিল। সুন্দর করে হাতে সময় নিয়ে ভালো করে ঘুরে ছবি তুলে আবার আমরা টোটোয় গিয়ে বসলাম আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্যে।
আমরা এখন রয়েছি কার্গিল সি বিচ। কি অপরূপ সুন্দর নির্জন একটি সমুদ্র সৈকত। এখানে এলে একবার আপনার আর যেতে ইচ্ছে করবে না বাড়ি। সুন্দর হাওয়া, সমুদ্রের ঢেউ, মেঘলা আকাশ, ওফ, অসাধারণ একটি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা রয়েছি, যেটা মুখের ভাষায় বোঝানো অসম্ভব। কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা চলে গেছিলাম আবার পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল হেনরি আইল্যান্ড। এখানে ঢুকতে গেলে প্রবেশ মূল্য লাগে 10 টাকা করে জনপ্রতি। টোটাল মূল্য 10 টাকা, টোটাল 50 টাকা নিয়েছিল আমাদের। একদিকে বাবলা গাছের জঙ্গল, আর একদিকে এই বড় বড় সুবৃহৎ জলাশয়গুলোকে উপভোগ করতে করতে আমরা হেনরি আইল্যান্ডের দিকে চলেছি। এই জলাশয়গুলোর মধ্যে অ্যাকচুয়ালি মাছ চাষ হয়। 30 রকমের বিভিন্ন প্রজাতির মাছ এখানে চাষ করা হয়। এই সিনারিটা দেখুন একবার, কত সুন্দর না? বেশ কিছু কটেজও আছে হেনরি আইল্যান্ডে, সেগুলো অনলাইন বুক করে আসতে হয়। যে টিকিটটা আপনাদেরকে দেখালাম ওতে বুকিং অফিসের অ্যাড্রেস ও ফোন নাম্বার পেয়ে যাবেন। দূরে ওই নীল রঙের ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওগুলোও কিন্তু কটেজ। আমরা এখন হেনরি আইল্যান্ডের একদম প্রবেশদ্বারে এসে পৌঁছে গেছি। এরপরে আর টোটো যায় না। দুই ধারে ম্যানগ্রোভ জঙ্গলের মাঝখান দিয়ে এই রাস্তাটা দিয়ে আপনার যেতে হেনরি আইল্যান্ডের দিকে দারুণ লাগবে। সুন্দর হাওয়া দিচ্ছিল, মেঘলা আকাশ ছিল, অদ্ভুত একটা স্বর্গীয় ফিলিংস ছিল এই সময়, যেটা মুখে বলে প্রকাশ করা সম্ভব নয়। ভিডিওর মধ্যে দিয়ে আপনারা ফিল করার চেষ্টা করুন, আর এই বর্ষার ওয়েদারেই চলে আসার চেষ্টা করবেন। এই রোদ থাকলে এখানে আপনার ঘুরে বেড়াতে খুব একটা ভালো লাগবে না, কষ্ট হবে। বাট এরকম ওয়েদারে খুব সুন্দরভাবে আপনি এই জায়গাগুলো উপভোগ করতে পারবেন। যত দূর চোখ যাচ্ছে খালি ম্যানগ্রোভ আর ম্যানগ্রোভ। কত সুন্দর হাওয়া দিচ্ছে একবার দেখুন, পাগল করা হাওয়া, আর এই ওয়েদার। এরকম সৌন্দর্য দেখিয়ে আপনার চোখ দুটোকে যে কতটা শান্তি দিচ্ছেন সেটা আপনার ধারণাও নেই। বকখালি এসে একদম শান্ত সাবলীল, একদম রিল্যাক্স মোডে, কোনো তাড়াহুড়ো না করে ঘুরে দেখুন সুন্দরভাবে। দেখবেন আপনার স্ট্রেস লেভেল শরীর থেকে কমতে বাধ্য। দুদিনের ছুটিটা একদম পারফেক্ট মনে হবে। এটা কোনো একটা বাড়ি ভেঙে নিচের দিকে নেমে এসছে, এবং সেটা যে ঠিক কিনা সেটা আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। এই টিউবকলটা দেখতে পাচ্ছেন, এই টিউবকলটাই হচ্ছে তার প্রমাণ যে এখানে বাড়ি বা কিছু ওই জাতীয় কিছু একটা করা ছিল, যেটা ওই নদী ভাঙনের মাধ্যমে এরকম ভাঙে, এরকম পাড় ভেঙে ধসে গিয়ে সমুদ্রের পাড়ে চলে গেছে। চারিদিকে এই ধ্বংসস্তূপের মধ্যে নির্জন সমুদ্র সৈকত একটা অদ্ভুত রকমের মায়াবী লাগছিল। বাড়িটার সিঁড়িগুলো কোথায় ভেসে চলে এসছে দেখুন, ভাবলেও অবাক লাগে। প্রকৃতির কাছে আমরা খুবই তুচ্ছ, তাও মানুষের কত অহংকার, বাড়ি গাড়ি টাকা পয়সা এসব নিয়ে। যাই হোক, হেনরি আইল্যান্ডের সমুদ্রে নামার দরকার নেই, নামতে যাবেন না, কারণ এখানে চোরাবালি আছে। দূর থেকে উপভোগ করবেন, সুন্দরভাবে ছবি তুলবেন, ভিডিও তুলবেন, চলে আসবেন সেফলি।
কারণ এখনও আপনার জীবনটাকে অনেকভাবে এক্সপ্লোর করা বাকি আছে। এভাবেই আমরা আস্তে আস্তে হেনরি আইল্যান্ড ঘোরা শেষ করে আমাদের টোটোওয়ালা বন্ধুর কাছে ফিরে যাচ্ছি। ইচ্ছা তো একদমই করছিল না, কিন্তু যেতে তো হবেই, কারণ একটা অধ্যায় শেষ না হলে আরেকটা শুরু করবেন কি করে। একদম টিকিট কাউন্টারের কাছে এসে আরেকবার হল্ট করেছি, কারণ এখানে শৌচালয় আছে। এর আগে বা পরে আর কোথাও শৌচালয় কিন্তু পাবেন না, তো লেডিস জেন্টস দুরকমই রয়েছে এখানে, তো দেখে নিতে পারেন। এখান থেকে টোটো বন্ধু আমাদের আবার বকখালির বাস স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড যেখানেই বলবেন ওখানে আবার ছেড়ে দেবে। সেখান থেকে আমরা আবার টোটো বা অটো নিয়ে পৌঁছে যাব নামখানা স্টেশনে। আমাদের ট্রেনের টাইম ছিল 4:33, তার আগের ট্রেন আছে 3টেতে। আমরা লাঞ্চ সেরে 4টের মধ্যে নামখানা স্টেশনে পৌঁছে গেছিলাম। 3টে বা 4:33 এই দুই টাইমের ট্রেন দুটো ধরতে পারলে আপনারা সন্ধে বা রাতের মধ্যে বাড়ি ফিরে যেতে পারবেন। এইবার আপনাদের টোটাল একটা খরচার হিসাব দিয়ে দিই। এতদূর যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার কোনো পরের নতুন কোনো ভ্রমণের ভিডিওতে। ততদিন টাটা।